প্রথম আমি নিজ কান দিয়ে শুনলাম, তারপর নিজ চোখ দিয়ে দেখলাম, দেখে দৌড় দিয়ে ওইখানে দুপুরে আমি ঘটনাটা করলাম। ওরা তো বিশ্বাসই করবার চাইনি। ওরা আমি দুপুরে ধরে আনি নিজের চোখে দেখালাম, তারপরে তো প্রমাণ হয়ে গেল রে বড় ভাই। ছোট ভাই ঠিক কথাই কইছে রে বড় ভাই। আমার কাছেও আম্মার কথা কর ধরনটা ঠিক স্বাভাবিক মনে হয়নি। ঘটনাটা আমারও নজরে আইছিল, খটকাও লাগেছিল, কিন্তু আমি পাত্তা দিইনি, মানে খুব বেশি গুরুত্ব দিইনি। এখন তো মনে হচ্ছে গুরুত্ব দেওয়ার সময় এসে গেছে। বড় ভাই, এখন তো আমার মনে হচ্ছে ওই বিশ্বাসী নাতির সাথে আম্মার যে একা একা কথা কর ব্যাপারটা, তারপর তার সাথে ফোনে কথা কর ব্যাপার, এর মধ্যে একটা যোগসূত্র আছে রে বড় ভাই। একদম ঠিক কথা কইছো, কথাটার গুরুত্ব আছে। কিন্তু আমার কথা হলো, আম্মার সাথে হাসি হাসি এরকম কথা কর লোক কিডা? আমার জানা মতো তো কেউ নাই। থাকলে তো আগে থেকে কথা বলতে দেখতাম। এটা তো নতুন কাহিনী রে বড় ভাই। কারেক্ট, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই হাসি হাসি কথা কর লোকটা হাজির হলো কোন জায়গা থেকে? রে বড় ভাই, শেষ পর্যন্ত আম্মা এই বয়সে এসে প্রেম করে গেল নাকি রে? খবরদার, এই ধরনের ফাউল কথা মুখেও আনবি না, মাথায় চিন্তাও আনবি না। যদি আম্মা এই ধরনের কোনো ঘটনার সাথে জড়ায়ও পড়ে, গুনাহ করেও ফাঁস করা যাবে না। কোনো কারণে যদি বিশেষ বাড়ির লোকজনের কানে এই কথা যায়, তাহলে পরে কিন্তু ওরা এটা ক্যাশ করে ফেলাবি। তখন কিন্তু এই ঘটনা নিয়ে নোংরা খেলা শুরু করে দিবি। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। তাহলে এখন কি করবো বড় ভাই? আচ্ছা, তুই কি আম্মার সাথে কথা করে দেখবো? এখনই আমার সাথে কথা কওয়া যাবি না। আচ্ছা, আমরা যে এই ঘটনাটা জানি, আম্মা যেন গুনাহ করে সেটা টের না পায়। ভুল করে যদি আম্মা কোনো দুর্বলতার ফান্দে পা দিয়ে থাকে, তাহলে পরে তো আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে রে বড় ভাই। এত হতাশ হওয়ার কিছু নাই, এই ঘটনাটা তো ভুল প্রমাণ হয়ে পারে। চম্পা, তো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নেওয়া লাগবে। আম্মার এই ঘটনার পেছনে আসল কি জিনিস আছে সেটা খুঁজে বের করা লাগবে, তারপর রোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া লাগবে। ঠিক আছে? আর একটা কথা, আম্মার এই ঘটনা আমরা এই যে 4 জন যে জানলাম, আর জন্য কেউ বাকি না জানতে পারে এমন কিন্তু ভাবিও না। মনে থাকবে কথাটা? ঠিক আছে? তাহলে পরে একটু গোপনে গোপনে মানে বাইর করার চেষ্টা কর যে আসল সত্যিটা কনে, আসল সত্যিটা কনে। সত্যিটা যখন আমাদের জানা হয়ে যাবে প্রমাণ সহ, তখন আমরা অ্যাকশনে দেবো। ঠিক আছে? ওই যে চিকিৎসা যা করার সেই মোতাবেক দেবো। ওকে? খালা তোমার সাথে একটু কথা বলছে। ক শুনতেছি। এরকম করে তো কোয়া যাবে না, জরুরি কথা, বসো। আহা, ওহ, এবার ক। টানাটানি করে একেবারে অস্থির করে ফেলাচ্ছে, কি হচ্ছে? কামটা কি তোমরা ঠিক করতেছো খালা? কি কাম? এই যে তোমরা বাড়িতে টিয়ার বিয়ের আয়োজন করতেছো। বিয়ে তো হয়ে গেছে, তোর বাপ এখন মিয়ার জামাইকে বরণের আয়োজন করতেছে। আমি টিয়ার বড়,
বড় বোনরে বাদ দিয়ে তোমরা টিয়ের বিয়ে নিয়ে মাতামাতি করতেছো, ওর বিয়ের আয়োজন করতেছো, ওর জামাই বরণ করতেছো। মাইনসে কি কবে? আমি মাইনসের মুখ দেখাবো কিরম করে খালা? এমন একটা ভাব করতেছিস যেন তুই কিছুই জানিস না। সবই জাইনে কেন এরকম কথা করছিস? হ্যাঁ, আমরা কি ইচ্ছে করে তোর আগে টিয়াক বিয়ে দিচ্ছি? হ্যাঁ, টিয়া নিজেই তুই কাণ্ড ঘটাইছে, আমার গাড়ি কিছু করার আছে? হ্যাঁ, এখন তোরও যদি এরকম কোনো একটা কিছু থাকে থাকে তাহলে কয়া দে, কর্তৃপক্ষকে জানা, এক খরচে 2 বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, একই আয়োজনে 2 জনে বিয়ে দিয়ে 2খান ঘর জামাই নিয়ে আসুক বিশ্বাস বাড়িতে। বিশ্বাস বাড়িতে যেখানে একজন ঘর জামাই আসতেছে আরেকজনে বরণ করতে তো আমার কোনো আপত্তি নাই। এটা কোনো সমাধান হলো খালা? আচ্ছা, এর চেয়ে ভালো কোনো সমাধান যদি আপনার জানা থাকে তাহলে আপনি কয়া ফেলেন। হ্যাঁ, আমি তাহলে সবাই জানাই সেরকম করে আয়োজন করা হোক। আরে এখনো যদি তুই বিয়ে করিস তাহলে কি টিয়ার বিয়ের আগে তোর বিয়ে ধরা হবে? এখনো কিন্তু টিয়ার বিয়ে আগে ধরা লাগবে। হ্যাঁ, আর তোর যদি কাউ পছন্দ থাকে তাহলে কয়া ফেলা, কেলেঙ্কারি না করে সোজা সাপটা ভাবে কয়া ফেলা। আমি একটা বন্দোবস্ত করি, কুসুমে কই যে বিয়ার আয়োজন করুক। হ্যাঁ, আর একখান কথা, বিয়া আমি দিতে রাজি আছি, কিন্তু বিয়ার পরে যেন কারোর সাথে মারামারি করবো না। তোরও, তুই তোমার কথাটাই বুঝলি না। কথা বুঝলাম না? 2 বোনে মিলে সারা গ্রাম নাইসে কইতে বেড়াইছো, এখন আবার কথা বুঝবার কাও না? গুড়ার ডিম। এ কিটা রে? গলা শুনে বুঝো নাই আমি কিরা? ওহো, তোমাক তো ডার্লিং কটা ঠিক হচ্ছে না। তুমি তো আমার দাদা জানের ডার্লিং। ওরে ফালতু, তুই আবার আমাকে ফোন করছু কেন? বারবার তুই নাকি পলাইছু? তুমি তো দেখি একেবারে বুকার মতো কথা কও দাদা জানের ডার্লিং। আমি পালাই বের যাবো কিসের জন্য? আমার কথা বাদ দাও, তুমি আগে কও তোমার দাদা জানের সাথে প্রেম কিরকম চলতেছে। আমি না থাকায় তো মাঠটা পুরো একেবারে ফাঁকা হয়ে গেছো তুমি। দেখ সাহেবের বেটা, তোর কান কিন্তু আমি ছিঁড়ে ফেলাবো। তুই এত বড় বেয়াদব হয়েছে কি জন্য? তোর ফুফাতো ভাইটা তো তোর মতো এরকম শয়তান না। খবরদার, তুই আমাকে আর ফোন করবো না। শোনো, তোমাকে আমি ফোন করবো না এক সপ্তাহে। তুমি আমার দাদা জানের পথ থেকে সরে খারাপে, ক্লিয়ার? এ ফাজিল, এই কিরা তোর দাদা জানের পথে খাড়া রয়েছে? হ্যাঁ, বেয়াদব জানি কোনেকার। থাপড়ায় তোর দাঁত ফালাই দেবো রে বাটপার। আহা, তুমি খারায় আছো ডার্লিং। শোনো, আমার ওপরও তো রাগ দেখায় কোনো লাভ নাই। আমি তোমাকে সাফ সাফ করে দিচ্ছি, আমার কথা না শোনো, আমি কিন্তু তোমার এই প্রেম কাহিনী, এই ইটিস মিটিস কাহিনী কিন্তু আমি তোমার বড় বেটা গোলাপ সর্দারের কাছে সব কয়ে দিব, একবারে ফুল কয়ে দেব। তোক যদি আমি হাতের কাছে পাতাম রে শয়তান, তাহলে পারে তোর চুল আর আমি রাখতাম না। শয়তান চ্যাংরা জানি কোনেকার, রাখ। বেয়াদব চ্যাংরা জানি কোনেকার। তুই আইস কোন সময়? আম্মা, কার সাথে তুমি কথা করছিলে? ওই যে সাহেবের বেটা শয়তানটা ফোন করেছিল, ওকে যদি আমি জুতো দিয়ে মারবা পারতাম। ওই ফাউলটা এখনো তোমাকে ফোন করে? গিরাম সারা হয়ে তোমার অত্যাচার কমে নাই, তাই না? তোমাকে আমি কইছিলাম ওই নাম্বারটা ব্লক করে দাও। ব্লক তো আমি করেই দিছিলাম, অন্য নাম্বার থেকে ফোন দিছে। আচ্ছা ঠিক আছে, সেই নাম্বারটা আমার কাছে দাও, আমি থ্রেট করে দিচ্ছি। আরে দূর, ও বাদ দে তো। কে রে, তুই বন্দুক কাঁধে নিয়ে কোনে যাচ্ছিস? আম্মা, বন্দুক কাঁধে নেওয়ার সাথে সাথে আলাদা একটা সাহস শরীরের ভিতর ভর করে। বন্দুকের মনে হয় পাওয়ার আছে, তাই না আম্মা? হয়, সেই পাওয়ারের ঠেলায় কাউকে আবার গুলি করে দিও না। তোমার বউ কিন্তু এমনিতেই টেনশনে আছে। তোমার কি মাথা খারাপ আম্মা? তুমি এনে কোনো টেনশন করো না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমা
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গুলি যদি দু একটা করিও সেটা ওই ফাঁকা কোনো মানুষের টার্গেট করে গুলি করবো না, ওই যেরকম করে তপধ্বনির সময় করেছিলাম, ওই এক ফাঁকা আওয়াজই তো কাম হয়ে গেছে। বিশেষ বাড়ির লোকজন প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু হিসেব করে পালাচ্ছে, কোনো সমস্যা নাই, এক ফাঁকা আওয়াজে কাম হয়ে গেছে। দেখতেছো না বাড়িঘর সব শুনশান, কোনো আওয়াজ টাওয়াজ কিছু নাই। আমি যাই চক্কর দিয়ে আসি। আরে একা যাস নি, বাচ্চার সাথে করে নিয়ে যা। একা যাও কিসের জন্য আম্মা? দেখতেছো না বন্দুক, এই একটা বন্দুক 10 জন মানুষের সমান। ঠিক আছে, সামনে যদি কোনো বিপদ যদি আসে পড়ে, খালি কাঁধের থেকে নামা ধরবো, ঠাস ফায়ার শেষ। এদিক কি চিনবার পারিস নাই না? এরা বড় ভাই তুই কি কিরকম ডসটা খালি আমার পাশ দিয়ে তুই হাইটে যাচ্ছিস, অথচ বড় ভাই তুই চিনবার পারলি না। দিনে দুপুরে এরকম জুকার সাইজের রাস্তার মধ্যে হাঁটি বেড়াচ্ছিস কিসের জন্য তুই? আমি জানতাম তুই এরকম একটা ফাউল টক করবি, চিনতে পারিস নি, তুই নিজে হাইরে গিয়ে এখন এই ধরনের কথা করছিস। তো হুন্ডা ছাড়া হেলমেট পরে রাস্তার মধ্যে হাঁটে বেড়ালি তোকে জুকার কব না কি কব? যারা তোর মতো বেকুব তারাই এই ধরনের কথাবার্তা বলবে। হ্যাঁ জুকার কি রে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানলাম আমি বেকুব, কোনো অসুবিধা নাই। তো তুই হেলমেট পরে হুন্ডা ছাড়া রাস্তার মধ্যে হাঁটে বেড়াচ্ছিস কিসের জন্য সেটা কর। না, হেলমেটটা পরে প্র্যাকটিস করতেছি, মানে রবিন হুন্ডা নিয়ে আসলি তো চালানো লাগবে, তাই না? তা রবিনের সাথে সাথে কি ওর হুন্ডাটাও এই বাড়িতে ঘর জামায় রাখা হচ্ছে নাকি? এটাই তো স্বাভাবিক, রবিন আসলি তো ওর হুন্ডা খান নিয়ে আসবেই, হুন্ডা ছাড়াও আসবে নাকি? এই জন্যই সালাম সরকার আছে না বালুচরের, ও তো আমার বন্ধু মানুষ, তা ওর হুন্ডা খান অ্যাক্সিডেন্ট করার পর হুন্ডা বেচে দিছে, স্মৃতিস্বরূপ হেলমেট খান রাখিছিল, তা আমি কয়দিনের জন্য চাই আনলাম। ভালোই করেছিস, তো হেলমেট তো আনলো, এখন মনে করে রবিন যদি হুন্ডা খান না নিয়ে আসে তখন কি করবি নি? আচ্ছা রে, সবসময় খালি নেগেটিভ কথা নেগেটিভ কথা কওয়া কওয়া তোর একটা অভ্যাস হয়ে গেছে, এই জন্যই তো তোর জীবনে কোনো আনন্দ ফুর্তি বলে কিছু নাই। এখন কয় হেলমেটটা কি রাম হয়েছে, ফাইন হয়েছে না? ভালোই হয়েছে, হেলমেটটা পরে আবার আয়নার সামনে যাইস না। ফাউল কথা কইস নে, যা যে কাজে যাচ্ছিলি যে। ছাগল নিয়ে আচ্ছা শাহজাদা বাবা, তোমার পড়াশোনার কি খবর বলো তো? পড়াশোনা ছেড়ে দিয়েছে বাবা, অভিমান করে। সেটা আবার কিরম কথা? অভিমান করে পড়াশোনা বন্ধ করে দিছে? কার উপর অভিমান করেছে? প্রথমত আমার নানা ভাইয়ের উপরে, আর দ্বিতীয়ত নিজের আম্মার উপরে। ওমা, লেখাপড়া তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাবা, জীবনে বড় হতে হলে তো লেখাপড়া করাই লাগে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কিসের জন্য তুমি অভিমান করে বন্ধ করে দিলে? কি করেছিল তার? আর কবেন না, একদিন আমি একটা এসে পড়তেছি ইংরেজিতে, তখন আমার নানা ভাই এসে আমার ঘরের ভিতরে ঢুকে পড়লো। তো প্রথমে সে খুব বাহবা দিল যে আমি ইংরেজি অনর্গল পড়তেছি সেটা শুনে, তারপর আমাকে বাংলা অনুবাদ করার কথা কইলো। যখনই আমি বাংলা অনুবাদ করবার গেছি, আমি আবার ওই নেবারহুডের এসে পড়তেছিলাম। তো যখন আমি অনুবাদ করে বলেছি নেবারহুড মানে প্রতিবেশী, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত, আর তখনই সে রেগে ফায়ার হয়ে আমার বইখান নিয়ে গিয়ে সিন্ধুকের মধ্যে আটকাই থইছে। আর সে কথা যখন আমি আমার আম্মার কাছে গিয়ে কইছি, আমার আম্মাও তার বাবার পক্ষ নিছে, কোনো অ্যাকশন নেয়নি। আর কি কব বাবা, আমাদের বাড়িতে সেম ঘটনা ঘটেছে। এরা লেখাপড়ার মর্ম বোঝে না রে।
আমি কথাটাতে 100% এগ্রি করলাম। সবগুলোই তো মেন্টাল। ঠিকই কইছে, সব মেন্টাল। আচ্ছা, তোমার আব্বার কি খবর? এত বড় একটা ঘটনা, তার সওয়ালের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, সে কোনো প্রতিবাদ করেনি এই ঘটনায়? আমার আব্বার তো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই মামনি। আগে যেটুকু ক্ষমতা ছিল সেটাও রিসেন্টলি তার থেকে সিজ করা হয়েছে। সে তো এখন বর্তমানে ওএসডি জামাই হয়ে আছে, ওএসডি ঘর জামাই। আরে বেচারার জন্যই খারাপ লাগতেছে। করছিলাম যে তোমাদের বিশেষ বাড়িতে কি তোমার মার ক্ষমতাই সবচেয়ে বেশি, তাই না? মানে তার কথাই সবকিছু হয় আর কি। একদম ঠিকই ধরেছেন মামনি। আমার নানা ভাই তো খালি নামের বাড়ির হেড, আসলে সবকিছু আমার মার কথাতেই চলে। নানা ভাই একদম ওই পুতুলের মতো, একদম এই বাড়ির মতনই। এ বাড়িতে যেরকম সবকিছু গোলাপ মামার কথা হয়, নানি আর নানা সেম, একদম দুই বাড়িতে দুই পুতুলের মতো বসে রয়েছে। আর আম্মা তো আমার নামের পদবিটাও চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে দিয়ে আমার নামের সাথে রাখেছে সাজদা বিশ্বাস। এটা নিয়ে আমার আব্বার মনের মধ্যে কত দুঃখ যে তার খাওয়া বংশ শেষ হয়ে যাচ্ছে, আর আমি একদম পড়েছি মাঝখানে। মাই লাভ, মাই লাভ। কি ব্যাপার মাই লাভ, তোমার কি হয়েছে? মন খারাপ করে আছো কিসের জন্য? মন খারাপ না, তবে শাহজাদার কথা একটু মনে করতেছিলাম। একটা হাসি হাসি মুড নিয়ে এখানে আইছিলাম, মনে করছিলাম যে মনটা খুশি করে একটু বাইরে যাবো, দিলে এমন একটা নাম উচ্চারণ করলে, আউল ফাউল নাম উচ্চারণ করার সাথে সাথে মুডটা নষ্ট হয়ে গেল। হাসি খুশি মন নিয়ে বাইরে হচ্ছিলে, এত খুশির কারণ কি বন্ধু? অবশ্যই এই বন্দুক হুন্ডা আমার কাছে করছিলাম। এই বন্দুকটা কাঁধে ঝুলিনের সাথে সাথে সারা শরীরের ভিতর মনে করে একটা সাহস এসে ভর করে। ও একটা কথা কথিত ভুলে গেছি, সাহেবের বেটা তো আম্মাকে আবার ফোন দিছিল। সাহেবের বেটা রাজ তো কি কয় আম্মা ফোন দিয়ে? কে বার করবি, ইফটিজিং করে। হাসতেছ কিসের জন্য? ইফটিজিং অন্যায় কাম না, এটা তো ঠিক না, এটা তো আমি মাইনে নেবো না। কি হলো? তাহলে পরে তুমি এখন এই কাঁধে বন্দুক নিয়ে কি রাজেক সায়স্তা করতে বেরোবে নাকি? বাঘে যদি পাই সায়স্তা তো করেই ছাড়বো, কিন্তু ভাগ্য ভালো যে গ্রাম ছেড়ে পলাইছে, না হলে আমার হাতের ঘড়ি কুলে নিয়ে আমাকে অপমান করার কি শাস্তি সেটা আমি টাকা দিতাম, সে শাস্তিটা দেওয়া হলো না। দুঃখের বিষয় তো তোমার জন্য বিষয়টা। তাহলে অবশ্যই দুঃখের বিষয়। তাহলে পরে তুমি এখন এই যে কাঁধে বন্দুক ঝুলে নিয়ে কি পাখি শিকার করতে যাচ্ছ? পাখি একটা নিরীহ প্রাণী, আমি জীবনে কোনোদিন পাখি শিকার করবো না। এমনকি আমার সামনে যদি বাঘও পড়ে আমি বাঘে গুলি করব না। এই বন্দুক আমি কিনেছি বিশ্বাস বাড়ির মানুষের সাহায্য করার জন্য। যাই একটু শো ডাউন করে আসি। তোমাকে কইছিলাম না যে বন্দুকটা কাঁধে নেওয়ার সাথে সাথে একটা সাহস ভর করে। আসলে বন্দুক জিনিসটা বোধহয় এরকম, তাই না? কি জানি। আচ্ছা ঠিক আছে মাই লাভ। আচ্ছা আমি এরকম বন্দুক কাঁধে করছি, কিরকম স্মার্ট লাগতেছে না? দেখে ভালো লাগতেছে না? দেখো তো। চকিদার চকিদার লাগতেছে। গুলি কইরে তোর বুক একদম সাজরা করে দেয়া হোক। আমার দেহে যে কয় কেজি ওজন, আমার কলজাটায় আলাদা ভাবে এই কয় কেজি ওজন। বন্ধু তো একজন বাড়ির কাছে আছেই, কিন্তু তার ডাক দেবো কিনা চিন্তা করতেছি। কি কাজটা ঠিক করেনি রে তুতা? তাক কি কেউ বিয়ে করতে মানা করিছে? এতদিন তো বিয়ের কথা শুনবেরই পারতো না। যে ড্রাইভার জীবনে অ্যাক্সিডেন্ট করেনি সে তো ড্রাইভারের জাতি না, পর্যায়ই বলে না। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।